অনেকগুলো মেডিসিন মানে রোগ নিয়ে আমরা কথা বলেছি, হ্যাঁ, এবং আলোচনা করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين জি আলহামদুলিল্লাহ। জি আসলাম স্যার, আজকে মিটিং জনিত কারণে আমরা আজকে স্যার আগামীকাল ক্লাস নেবেন ইনশাআল্লাহ আসলাম স্যার। তো আজকে আমরা তো এই ক্লাসটা সোমবারে আমরা কন্ডাক্ট করে থাকি, সেটা হচ্ছে ডিজিজ গুলো কেন আমরা পড়ার চেষ্টা করি। অনেক সময় আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেছি, নামের আগে ডাক্তার লিখতেছি। এই আব্দুল্লাহ রহিম স্যার মাঝে মাঝে ছবি দেয়, খেয়াল করেছেন? তাও জুয়েল রানা উনি ছবি দেয়। উনি হচ্ছেন ডিএইচএমএস ডক্টর, ডাক্তার লিখেছেন, প্রেসক্রিপশন করেছেন হচ্ছে নাপা বাইস, সেই সাথে হচ্ছে অ্যামোক্সিসিলিন, ঠিক আছে, অথবা জিথ্রক্স, ঠিক আছে, সেই সাথে অ্যান্টিহিস্টামিন কিছু মেডিসিন, ওমিপ্রাজল, এইসব যে অপো, অর্থাৎ হোমিও ডাক্তারের নাম নিয়ে সে অ্যালোপ্যাথি চিকিৎসা। আর পলিমেডিসিন তো বলারই অপেক্ষা রাখে না। আমি কুষ্টিয়াতে আছি, আমার জানা মতে কুষ্টিয়া হোমিওপ্যাথি কলেজের কোন টিচারই ক্লাসিক প্র্যাকটিস করে না, আমার জানা মতে। আমার রং হতে পারে, যেহেতু আমি খুলনা মেডিকেলের ছাত্র, সুতরাং আমি এই জায়গার কথা জানি না। এখানকার যারা স্টুডেন্ট আছেন তারা ভালো বলতে পারবে। তো এই যদি হয় আমাদের টিচারদের অবস্থা, যে তাহলে আমাদের ছাত্ররা কোন পর্যায়ে আসি। এছাড়াও আমাদের হোমিওপ্যাথি বা মেডিকেল সম্পর্কে, মেডিকেল যে নলেজ, মিনিমাম যে নলেজ রোগ সম্পর্কে, এগুলো মোটামুটি থাকা দরকার বলে আমরা মনে করি। আমরা এই গ্রুপে যারা আছি, কেউ কেউ হয়তো মনে করেন যে আমার তো সিমটম দরকার, সিমটম হলেই তো যথেষ্ট। ঠিক আছে, এই যে সীমাবদ্ধতা জ্ঞানের, এটা কিন্তু অনেক ক্ষতিকারক। এখন ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু ইউটিউব দেখে তার রোগ সম্পর্কে মোটামুটি জেনে আসে। নট অনলি দ্যাট, সেই পেশেন্টের 2-3টা রিপোর্ট মিনিমাম থাকে, ঠিক আছে। যেমন আজকেই একটা অলিগোস্পার্মিয়া, যেটা দেখলাম রিপোর্টে, উনি রিপোর্ট করেছেন, একজন এমবিবিএস ডাক্তার বলেছেন একটা রিপোর্ট করে নিয়ে এসছে, কিন্তু সিমেন অ্যানালাইসিস যদি না করা হয়, আসলে এই জায়গাটায় অরিজিনাল চিত্রটা খুঁজে পাওয়া যায় না। সিমেন অ্যানালাইসিস থাকতে হবে, মোর্টালিটি থেকে শুরু করে তার পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, ওই রিপোর্টটা দেখলাম, পরবর্তীতে আর করানো হবে রিপোর্ট, অসম্পূর্ণ রিপোর্ট। তাছাড়া আমরা রোগীদের ক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে খুবই সাধারণ জায়গায়, অখ্যাত জায়গায় রিপোর্টের মান দেখলে বোঝা যায়, লেখাও স্পষ্ট থাকে না, আর লেখা দেখে বোঝা যায় যে নতুন করে হয়তো কিছু লিখে যা ছিল তা ছাপাই দিছে। এগুলো খুব পেইনফুল। আর এই রিপোর্ট গুলো দেখতে গেলে রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা দরকার। ঠিক তারই আলোকে আমরা এগিয়ে যাচ্ছি। গতদিন আমরা কিন্তু শ্বসন তন্ত্রের আলোচনা হচ্ছিল, হ্যাঁ, শ্বসন তন্ত্র। আবার এই তন্ত্রগুলো আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যার কিন্তু সকালে ক্লাসে পড়িয়েছেন, এখনো পড়াচ্ছেন অ্যানাটমি ফিজিওলজি। যদিও এই ধরনের ক্লাসগুলোতে আমাদের পার্টিসিপেন্ট থাকে খুব কম। পার্টিসিপেন্ট থাকে কোন ক্লাসগুলোতে? যখন মেট্রামেটিকা পড়ানো হয় আর রোগের এগেনস্টে মেডিসিন বলে দেওয়া হয়। তো যাই হোক, তো নট অনলি দ্যাট, আজকে সকালেও একটা আলোচনা হয়েছে। আলোচনাটার বিষয় ছিল, এখন তো অনেক ডক্টর একাধিক মেডিসিন ব্যবহার করতেছেন এবং লিকুইড ফর্ম ডাইরেক্ট পানির সাথে মিশিয়ে খেতে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এখন ওষুধ যে কেন স্বল্প মাত্রায় প্রয়োগ করতে হবে তার ছোট্ট একটা আলোচনা করে তারপরে আমি চলে যাব একটা
ওই শ্বসনতন্ত্রের, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার স্বনির্বন্ধ অনুরোধ, কারণ যারা পাস করেছেন এই প্রশ্নটারই উত্তর পরীক্ষাতে অন্তত 2 বার লিখছেন, মিড ফাইনাল সব মিলিয়ে। এটা বিএইচএমএস বলেন আর ডিএইচএমএস বলেন, এই প্রশ্নটার উত্তর না জেনে কেউ হোমিওপ্যাথ হতে পারেন না। বলা হচ্ছে অল্প মাত্রা ওষুধ প্রয়োগের সপক্ষে যুক্তি। রোগে উত্তেজনশীলতা বা উত্তেজনা প্রবণতা যে পরিমাণে বর্ধিত হয় তাতে অল্প মাত্রা ওষুধের সম্পূর্ণ উপযোগী। ইহাতে ভাইটাল ফোর্স এর রিঅ্যাকশন অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ জীবনী শক্তির প্রতিক্রিয়া স্বল্পতর হয় এবং জীবনের কোনো আশঙ্কা থাকে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেহের যে স্থানে আক্রান্ত হইয়াছে ল অফ সিমিলারস বা সদৃশ বিধান অনুসারে ঠিক সেই স্থানে প্রযুক্ত ওষুধটির ক্রিয়া সম্ভবভাবে প্রকাশ পায়। সুতরাং সিস্টেম এর অন্যান্য সুস্থ অংশকে অযথা উৎপীড়িত করিবার জন্য বেশি মাত্রায় ওষুধ প্রয়োগ নিষ্প্রয়োজন। এইবার মূল বিষয়টা আলোচনা দেখা যাক। এক সময়ে একটি মাত্র ঔষধ প্রযুক্ত হওয়া ইহা ক্রিয়ার কোনো ব্যাঘাত ইন্টারফারেন্স জন্মে না। যাহারা এককালে বহু সংখ্যক ঔষধ মিশ্রিত করিয়া স্থূল মাত্রায় ব্যবহার করেন তারা অনেকগুলো ঔষধ একত্রে মিক্সার করার ফলে অজ্ঞাতভাবে আনকনসিয়াসলি অনেক প্রতিবিষ অ্যান্টিডোট ইহার মধ্যে রাখিয়া দেন। ফলে এই ধরনের ঔষধ পরস্পরের দ্বারা কি হয়, কাউন্টার অ্যাটাক হয়ে যায়। হওয়ার দরুন অনেক সময় সেরূপ বিষময় ফল উৎপাদন করে না। একটি ঔষধ কিন্তু এককভাবে বেশি মাত্রায় প্রযুক্ত হইলে অনেক অধিক অনর্থ উৎপাদন করিতে পারে। এদেশে অনেকের ধারণা এই যে যাহারা হোমিওপ্যাথিক ঔষধিতে বিশ্বাস করেন কেবলমাত্র তাহাদেরই ইহার দ্বারা রোগ মুক্তি ঘটিয়া থাকে। একথা সম্পূর্ণ ভ্রমাত্মক, ভুল। হোমিওপ্যাথিক ঔষধের কৃতকার্যতা কেবল বিশ্বাস বা কল্পনার উপর নির্ভর করে না। মাতৃকোলের অস্ফুট অর্থাৎ যে কথা বলতে পারে না অজ্ঞান শিশু হইতে আরম্ভ করিয়া রোগশয্যা সাহিত্য প্রলাপযুক্ত বা জ্ঞান শূন্য রোগী পর্যন্ত যে হোমিওপ্যাথিক ঔষধ সেবনে রোগের কবল হইতে উদ্ধার পাইতেছে, ইহা কি কেবল বিশ্বাসের ফল? কোন জিনিসের আসল গুণ বা প্রকৃত মূল্য ইনস্ট্রিকটিভ মেরিট অর ভ্যালু না থাকিলে তাহা কি এতকাল টিকিয়া থাকিতে পারে? সাচ্চাকে ঝুট দুধের পরেই তা চেনা যায়। যারা হোমিওপ্যাথি মত মোটে বিশ্বাস করেন না বা তাহারা এই মতে চিকিৎসা আরোগ্য লাভ করেন। বিশ্বের বড় বড় ডাক্তাররা সব কিন্তু হোমিওপ্যাথি পরীক্ষা করতে এসেই কিন্তু হোমিওপ্যাথ হয়েছে। আমরা জানি যারা হোমিওপ্যাথি আরোগ্য দেখিয়া তাদের অবিশ্বাস ঘুচিয়া যায়। বিশ্বাস তাদের নিরাময় করে না, বরঞ্চ আরোগ্য তাদের বিশ্বাস জন্ম। বিশ্বাসের কথাটা যেহেতু আসলে জায়গাটা বলি যে আমরা অনেক হোমিওপ্যাথ অর্থাৎ হোমিও প্র্যাকটিস করি ডাক্তার, তারাই বিশ্বাস করি না যে ওষুধে কাজ করে কিভাবে বা কি কারণে বা কেমন করে কাজ করে। অনেকে বিশ্বাস করি না যে আসলে রোগ সারবে। তো তার মানে আমাদের কনফিডেন্স লেভেলটা কত লো, বিকজ আমাদের জ্ঞানের স্বল্পতা, পড়ার স্বল্পতা, বোঝার স্বল্পতা। ঠিক আছে, এখানে যে গ্যাপের কারণে আমার কনফিডেন্স লেভেলটা থাকে না। এই জন্য মনে করেন যে ডিসপেপসিয়ার অনেক মেডিসিন আছে, ঠিক আছে, কেউ নাক্স দিল, লাইকোপোডিয়াম দিল, চায়না দিল, ঠিক আছে, একটা দিলাম, 3-4টা দিয়ে রাখি, একটা একটা তো কাজ হবেই, তাই না? এটা কিসের ব্যাপার? এইটা সে মেট্রামেডিকা জানে না, প্রগনোসিস জানে না, ভাইটাল ফোর্স সম্পর্কে তার ধারণা নেই, ওষুধের ক্রিয়া পদ্ধতি সম্পর্কে ধারণা নেই, কোয়ান্টাম থিওরি তো অনেক দূরের কথা, মেকানিজম ধারণা তো নেই। এসব মেট্রামেডিকা সম্পর্কে ভালো নলেজ নেই, অর্গানয়েড সম্পর্কে নলেজ না থাকার কারণে অনেকগুলো মেডিসিন দিচ্ছে, আর 1, 2, 3, 45, 44, 74, ওগুলো মিক্স সব।
ব্যবহার করে রোগীর কাছ থেকে কুইক একটা আউটপুট আনার চেষ্টা করতেছে, ঠিক আছে। আবার রোগী দেখা যাচ্ছে 2-1 মাস পরে আরো মারাত্মক বা আরো সিভিয়ার অবস্থানে ফিরে আসতেছে, বা কখনো কখনো রোগী আরোগ্যের কাছেই যাচ্ছে না। এটা আমাদের মূলত জ্ঞানের স্বল্পতা, পড়ালেখার ঘাটতি, অভিজ্ঞতার অভাব। আচ্ছা, বলা হচ্ছে যে তরুণ রোগ অনেক সময় একটা ডেফিনিট সাইকেল রান করে, অর্থাৎ নির্দিষ্ট কালচক্র অবধি ধাবিত হইয়া থাকে। সুতরাং ঔষধ দেওয়া হোক আর না হোক, কয়েকদিন অতিবাহিত হইবার পরে আপনা হইতে রোগের ভায়োলেন্স হ্রাস পাইয়া সারিয়ে যায়। এই জায়গাটা নিশ্চয়ই বুঝছি। আজকে আমি একটা ছেলেকে ওষুধ দেইনি, তার পক্স উঠেছে, সে দেখাতে নিয়ে এসছে আমার কাছে যে স্যার দেখেন তো এটা আমার কি হয়েছে। তাহলে এটা তো পক্স হয়েছে। তা বলছে যে আমি তো 2-3টা মানে সেই ভিতর থেকে পানি বের করে ফেলছি এবং চুল কাচ্ছে। আমরা তোমার গায়ে কি ব্যথা হয়েছে? না, বলছে না ব্যথাটা তো তেমন হয়নি। কবে বের হয়েছে? এটা শুক্রবারে বের হয়েছে। আমি বললাম যে এই ওষুধ এখন নেয়ার প্রয়োজন নেই, তোমাকে 72 ঘন্টা পরে ওষুধ দেওয়া যেতে পারে, তবে তোমার উঠেছে যেহেতু কম পরিমাণ, 7 থেকে 10 দিনের ভিতরে এমনিতেই সেরে যাবে। যদি কোনো সিভিয়ার অবস্থা মনে হয় তুমি তোমার এলাকায় চলে যাও, ওই এলাকার যে কোনো ডাক্তারের কাছ থেকে তুমি বললে পরেই, আমরা জানি যে পক্সের ক্ষেত্রে রাস্টক্স কমন ইউজ করে থাকে, বা সারাসোনিয়া পুরপুরিয়া এটা ইউজ করতে দিলেই তার হয়ে গেল। আমি রোগীটাকে বুঝিয়ে সুঝিয়ে মানে তাকে বললাম, সে ভেরি মাচ স্যাটিসফাইড, সে বাসায় চলে গেল, যে চলে যাবে তাই বললো। আশা করি তার 7 থেকে 10 দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যেহেতু ছাত্র মানুষ, অল্প বয়সের, ইমিউনিটি খুব স্ট্রং আছে, এই ইত্যাদি ইত্যাদি। এখন এই রোগীকে মনে করেন আমি আসা দেখলাম, বুঝে যদি ইয়ে দেওয়া হতো, রাস্টক্স দেওয়া হতো বা সারাসানিয়া দেওয়া হতো, দিয়ে তো আমি 200-100 টাকা নেওয়া যেত। তো এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হইতো? কারণ এই যে একই যে এখানে যেটা বলা হচ্ছে, একটা ওষুধ দিলে 7 দিন লাগবে আর ওষুধ না দিলে 1 সপ্তাহ লাগবে, এই প্রগনোসিস কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। যাই হোক, এটা এইসব প্র্যাকটিস এবং পড়ালেখা করে কনফিডেন্স গ্রো করতে হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কিন্তু পুরাতন রোগের বেলায় কি বলিবেন? যথার্থ পুরাতন রোগ অর্থাৎ পুরাতন রোগ, বিষ, মানে ক্রনিক মায়াজং ডিজিজ, যেগুলো যারা সিফিলিস, সাইকোসিস অথবা সোরা, বিষ উৎপন্ন রোগ কি কখন কেবল আহার বিহার আদি সম্বন্ধে কঠোর নিয়ম পালনের দ্বারা নিরাময় হইতে দেখা যায়? আসলে তো হবে না। এই জায়গাটায় পুনঃ পুনঃ পরীক্ষালব্ধ জ্ঞান অভিজ্ঞতা ইয়ার সপক্ষে রায় দেয় না। তাহলে কি করতে হবে? হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসা শাস্ত্রের ন্যায় পথ্য সম্বন্ধে কিছু কিছু নিয়ম প্রতিপালন করিতে উপদেশ দেয়, একথা সত্য। সুস্থ অবস্থায় ব্যতিক্রম রোগ আবার অনিয়ম অনাচারের বিষময় ফল হইতে এগুলো হয়। তার জন্য রোগের সময় যত স্বাভাবিকভাবে অবস্থিতি করা যায় ততই রোগ আরোগ্যের সহায়তা করে। এইসব বেশ কিছু নিয়ম কানুনও এখানে মানা হয়। যেমন তাই রুগ্ন ব্যক্তির পক্ষে গুরুপাক দ্রব্য আহার, আতর, গোলাপ ইত্যাদি সুগন্ধি উপভোগ, জ্যোৎস্না রাত্রিতে উদ্যান বিহার, রসুন, পেঁয়াজ, এলাচ, কর্পূর, লঙ্কা, মরিচ প্রভৃতি মশলা ভক্ষণ নিষিদ্ধ। এরকম বেশ কিছু নিয়ম কানুন বা ইত্যাদি বলা আছে। আচ্ছা, এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যাবে, তবে সামান্য একটু ক্লু দেয়া হলো। আরো অর্থাৎ একসাথে পলিমেডিসিন যে কেন ইউজ করা হবে না, এ ব্যাপারে যদি 5টা মিনিট আমাদের শিশির স্যার একটু শেয়ার করতেন, আমাদের উপকার হতো একটু, তারপরে অন্য জায়গায় চলে যাবে ইনশাল্লাহ। স্যার আপনি যদি মনে না করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে খুব সহজ, মানে এখানে জটিল কোনো কিছু ভাবার দরকার নাই। এনিওয়ান যখন মেডিসিন প্রুভ করছেন মানুষের শরীরে, তখন একটা মেডিসিনের প্রুভ করে যে সিমটম উনি পেয়েছেন, সেই সিমটম যদি আবার কোনো মানুষের শরীরে দেখা দেয়, তখন সেইগুলোই উনি দিয়েছেন, দিয়ে ভালো হয়েছে। উনি যদি ওনার মানে প্রুভিং এর সময় 5টা মেডিসিন একসঙ্গে দিয়ে প্রুভিং করে যদি এরকম একই সিমটম পেতেন, তাহলে উনি 5টা মেডিসিন ব্যবহার করতেন। এখন যেহেতু উনি একটা মেডিসিন প্রুভ করে যে সিমটম পেয়েছেন সেটা দিয়ে উনি চিকিৎসা করছেন, তাহলে সেখানে 5টা ইউজ করার দরকারটা কি? এটা হচ্ছে কমন সেন্সের একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে যে মানে ভিতেলকাসের কনসেপ্টে যেটা বলে সেটা হলো
একটা মানুষ যখন রোগাক্রান্ত হয়, মানে তার শরীরে যখন বিভিন্ন রকম লক্ষণ প্রকাশিত হয়, যদি ব্যক্তিটি অ্যাকুট ডিজিজ আক্রান্ত হয়, মানে সাধারণ রোগ যেগুলোতে একদম আজকেই হলো আজকেই লক্ষণ প্রকাশ, তাহলে একরকম বিষয়। আবার যদি সেই রোগটা দীর্ঘদিন 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর বা 10 বছর বা আরো বেশি দিন ধরে তার শরীরে নানা রকম সমস্যাগুলো একটা মানে কমপ্লিকেটেড কন্ডিশন নিয়ে আসে, সেই ক্ষেত্রে একটা মানুষের জন্য একাধিক মায়াজামের একাধিক মেডিসিন লাগতে পারে, সেটা একবারে না। ধরেন আপনি কেস চেকিং করার পরে আপনার কাছে 3টা বা 4টা মেডিসিনের চিত্র আপনার কাছে ফুটে উঠলো, তখন আপনি তার থেকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে মেডিসিন যেটা, সেটাই আপনি তাকে দিবেন। দেওয়ার পরে তার ভিতর থেকে হয়তো দেখা যাচ্ছে ওই মেডিসিনের যে লেয়ারের যে সিম্পটম যেগুলো থাকবে, সেগুলো হয়তো ধরেন জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা অ্যাজমাটিক সমস্যা, এরকম অনেকগুলো সমস্যা সে নিয়ে আসলো। তার ভিতরে হয়তো একটা মেডিসিন আপনি দিচ্ছেন, সাপোজ মনে করেন যে আর্সেনিকের লক্ষণ যদি তার পুরোপুরি চলে যায়, এরপরে যে মেডিসিনটার চিত্র ফুটে উঠবে সেটাই আপনি তাকে দিলেন। এভাবে আপনি ধাপে 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 তার যতগুলো লেয়ার আছে সব লেয়ার গুলো একটা একটা করে যখন খুলে যাবে এবং আপনি মেডিসিন দিয়ে পুরোপুরি তাকে ভালো করবেন, তখন ওই ব্যক্তিটাই পরিপূর্ণ আরোগ্য লাভ করবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত ধারার চিকিৎসা। এখন একসঙ্গে 5টা 6টা মেডিসিন দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেটা করি আর কি, বা আমরা বলতে ধরেন অনেকেই করে যেটা, এখন ধরেন পেটেন্ট তৈরি করতেছে, যেমন একটা মেডিসিন আছে ডিপ্লেটের একটা মেডিসিন তৈরি করছে বাসকের ভিতরে দেখলাম যে মোট 10টা না 10টার মতন মেডিসিন মাদার টিংচার দিয়ে তারা মেডিসিন ইসের তৈরি করছে আর কি, সেটাই দিচ্ছে এবং দিয়ে তাকে কফ স্টিমুলেন্ট বলছে, ওখানে এক্সপেক্টোরেন্ট, মানে কাশির এখান থেকে কফ বেরোবে আর কি। কিন্তু এটা খাওয়ার পরে আমি যতটুকু বুঝলাম যে মেডিসিন খাওয়ার পর ভয়ঙ্কর আগে রোগ বেড়ে যায় আর কি, খুব বাজে অবস্থা সৃষ্টি হয়। যেটা আসলে হয়তো ডিপ্লোটের লোকজন জানে কিনা আমি জানি না, যারা যদি এখানে কেউ ডিপ্লোটের কাজ করে থাকেন তাহলে বলবেন যে মেডিসিনটা তৈরি করতে না তৈরি করতে। তাহলে এখন ধরেন আপনি একসঙ্গে 5টা দিলেন, কারণ 5টা দেওয়ার পরে কোন মেডিসিনের কোন অংশটা কাজ করলো, কোন সিমটম আপনি কিভাবে বুঝবেন? আপনি তো শরীরের ভিতরে কিভাবে কাজ করছে মেকানিজম তো আপনি বুঝবেন না। এখন আপনি 5টা মেডিসিন দিলেন, দিয়ে হয়তো একটা রোগীর কমলো, কিন্তু কোন মেডিসিন দিয়ে আপনার কমছে এটা আপনি এখন কিভাবে বুঝবেন? এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো, যখন সেকেন্ড প্রেসক্রিপশন আপনি করতে যাবেন তখন আপনি কি করবেন? আপনি তো 5টা মেডিসিন দিয়ে ফেলেছেন, এখন সেকেন্ড কি আবার 5টা দিবেন, নাকি একটা দিবেন, নাকি 2টা দিবেন, নাকি 10টা দিবেন, নাকি 4টা দিবেন, না 3টা দিবেন? এখন আপনি এটা কিভাবে বুঝবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন? কারণ এরকম তো কোনো দিক নির্দেশনা আমাদের অরণ্য দেওয়া নাই, করোনিক ডিজিজেও দেওয়া নাই, বা মায়াজম ভিত্তিক যে সমস্ত আলোচনা সেখানেও দেওয়া নাই, ইভেন বিতাল কাসের কনসেপ্টেও নাই, হেরিং এ নাই, টেন্টে নাই, কোথাও নাই। তাহলে আপনি কি করবেন? সো সমাধান একটাই, রোগীর একটা মেডিসিন দিয়ে যে সে লক্ষণ প্রকাশিত হবে, দেওয়ার পরে কমলো না বাড়লো সে লিপিবদ্ধ করে দেন আপনি সেই অনুযায়ী আবার সেকেন্ড প্রেসক্রিপশন করবেন, তাতে আপনার ঝুঁকি কম, লাভ বেশি, এই আর কি। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ স্যার। জি, এগুলো খুব কমন কোশ্চেন, আমরা এই কোশ্চেন গুলো সব উত্তর দেখে এসেছি, পড়ে এসেছি, শিখে এসেছি। আর দরকার হলে আপনি আবারও পড়তে হবে আমাদের সবাই। আজকে যাই, আমরা যে শ্বসন তন্ত্রের আলোচনা চলছে, আজকে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি জনিত সর্দি, এটাকে আমরা হে ফিভারও বলি। রোগের বর্ণনা, আমাদের শরীর সবসময় ক্ষতিকর বস্তুকে পরজীবী, ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এই প্রচেষ্টাকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কিন্তু কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। এই পয়েন্টটা একটু নোটেড, হ্যাঁ, পয়েন্ট দিস। আর এই লাইনটা আবার বলেন স্যার। আমার একটা কল, একটা আমি ধরে আসি প্লিজ, হ্যাঁ। This
অপ্রীতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। এই বিষয়টা ক্লিয়ার এখন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই জন্য অ্যালার্জি ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো বেগুনে অ্যালার্জি, কারো চিংড়ি মাছে অ্যালার্জি, কারো ইলিশে অ্যালার্জি, কারো হচ্ছে পোকামাকড়ে অ্যালার্জি, ঠিক আছে, কারো হচ্ছে ঠান্ডা পানিতে অ্যালার্জি, কারো গরম পানিতে অ্যালার্জি। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে? কারণ এক একজনের ইমিউন সিস্টেম এক এক ধরনের, এক একজনের ইন্ডিভিজুয়ালিটি এক এক ধরনের। দিস ইজ অ্যালার্জি। কারণ মাইট, যা পুরনো ধুলাবালিতে থাকে, ঘরের ধুলা, ময়লা, ফুলের রেণু, প্রাণীর পশম বা চুল, প্রসাধনী সামগ্রী, যেসব রোগীর বংশানুক্রমিকভাবে অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অ্যালার্জেনের সংস্পর্শে এলে রক্তের আইজিই মাত্রা অনেক বেড়ে যায়। যে অ্যালার্জি টেস্ট করে, তাহলে অ্যালার্জি টেস্টের নাম কি হবে? আইজিই। তাহলে অ্যালার্জি টেস্ট করার নাম কি হবে? আইজি। হ্যাঁ, গুড। মাত্রা অনেক বেড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গাতে, বিশেষত নাকে অবস্থিত মাস্ট সেল নামক এক ধরনের কোষের সঙ্গে লেগে থাকে। কোনোভাবে শরীরে আবার এই অ্যালার্জেনের সংস্পর্শে এলে মাস্ট সেলগুলো ভেঙে যায় এবং এর থেকে ভাসোঅ্যাক্টিভ অ্যামাইন নির্গত হয়। এই রাসায়নিক পদার্থগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উপসর্গগুলো ঘটায়। অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, বছরের একটি নির্দিষ্ট সময় অ্যালার্জিক রাইনাইটিস হলে একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, সারা বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। তাহলে অ্যালার্জি রাইনাইটিস কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস। এটা দেখবেন যে কারো উইন্টার, কারো হচ্ছে সামার, কারো হচ্ছে বর্ষাকাল, কারো শীতকাল, কারো গ্রীষ্মকাল, কারো শরৎকাল, ঠিক আছে, কারো বসন্তকাল বাড়ে। হ্যাঁ, এটা সিজনাল। আবার কাউকে বলা হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, হচ্ছে সারা বছর তার নাক হয়েই থাকে। আছে না এরকম? আমি এমনও বলতে শুনেছি আমার এক কলিগকে, এর চেয়ে মনে হয় মরে যায় ভালো। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এর লক্ষণ ও উপসর্গ। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ঘন ঘন হাসি হবে, স্নেজিং হবে, নাক দিয়ে পানি পড়বে, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে তীব্র ব্যথা অনুভব করা। এর ল্যাবরেটরি পরীক্ষা কি করতে হয়? রক্ত পরীক্ষা, বিশেষত ইসনোফিলের মাত্রা বেশি আছে কিনা তা দেখা। সিরাম আইজি এর মাত্রা, সাধারণত অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে আইজি এর মাত্রা বেশি থাকে। স্কিন প্রিক টেস্ট, এই পরীক্ষায় রোগীর চামড়ার উপরে বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাতে কোনো কোনো জিনিসের রোগী অ্যালার্জি আছে তা ধরা পড়ে। এছাড়াও রয়েছে সাইনাসের এক্সরে। সাইনাসটা কি গতদিন মনে আছে তো আমাদের? সাইনাসের এক্সরে, এটা পড়লাম আমরা অ্যালার্জিক রাইনাইটিস। ফিভারও বলি আমরা। এখন আমাকে কেউ কি কাইন্ডলি একটু বলবেন যে অ্যালার্জি কি? হোয়াট ইজ অ্যালার্জি? যে আমাদের শরীরে যে বাহিরের যে বস্তু আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা যদি শরীরের মধ্যে প্রবেশ করে তখন আমাদের যে ইমিউন সিস্টেম আছে তার বিরুদ্ধে মানে প্রতিক্রিয়া দেখায়, সেটা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জেনের বিবৃতি স্যার বুঝিয়ে বলেন স্যার, অ্যালার্জেনের বিবৃতিটা বুঝিয়ে বলেন স্যার। আচ্ছা, বুঝলাম। ক্লাসে কোনো কাজ হচ্ছে না, ওই মেট্রিকা পড়াই ভালো, এসব না পড়াই ভালো। কি কি? দুই ধরনের, সিজনাল আর পেরিনিয়াল। গুড। সিজনাল বলতে কি বোঝাবে?
বছরের বিশেষ একটা ঋতুতে অ্যালার্জি, হয়তো উইন্টার হলে উইন্টারে, মানে গ্রীষ্মের সময় হলে গ্রীষ্মের সময় আসবে বিশেষ একটা। থ্যাংক ইউ। পেরিনিয়াল পেরিনিয়াল সারা বছর থেকে যায়। সারা বছর। সিজনাল মানে এক সিজন, পেরিনিয়াল মানে বহু সিজন। বহু সিজন। আমাদের থ্যাংক ইউ। ফসল আছে সিজনাল ফসল, পেরিনিয়াল ফসল। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এই, হ্যাঁ বলেন স্যার। কাকে বলে বলছিলেন না স্যার? জি স্যার, তো এই কম্পিউটারে দিয়ে খারাপ, আবার মোবাইলে ঢুকলো, বলেন স্যার। বলছিলাম তো কেউ শুনতে পাইনি। জি স্যার, বলেন। শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অস্বাভাবিক বা অতিরিক্ত প্রতিক্রিয়া, যা নির্দিষ্ট কিছু নিরীহ পদার্থ যেমন ধুলাবালি, পরাগরেণু, কাঁপা, ওষুধ ইত্যাদির বিরুদ্ধে ঘটে। এই পদার্থগুলোকে বলা হয় অ্যালার্জি। সাধারণত এগুলো স্বাভাবিক ব্যবস্থায় ক্ষতিকর নয়, তবে যাদের অ্যালার্জি আছে তাদের শরীর এগুলোর প্রতিক্রিয়ায় হঠাৎ প্রতিরোধমূলক প্রতিক্রিয়া প্রদর্শন করে, যাকে অ্যালার্জি বলা হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যালার্জি প্রকারভেদে আছে আপনার, বলেন সিজনাল এন্ড পেরিনিয়াল। আরেকটা ভাগ শ্বাসযন্ত্রের অ্যালার্জি, রেসপিরেটরি অ্যালার্জি বলা হয়, যেমন ধুলাবালি, ফুলের পরাগ বা শ্বাস বা মোল্ড, অসম ইত্যাদি সংবেদনশীলতা। এইসব কারণে অ্যাজমা, অ্যালার্জি, রাইনাইটিস, জাপানি ইত্যাদি হতে পারে। খাদ্য অ্যালার্জি ফুড অ্যালার্জি বলা হয়, যেমন দুধ, ডিম, বাদাম, চিংড়ি, গম, সয়াবিন ইত্যাদি, গরু গোস্ত ইত্যাদিতে পেট ব্যথা, বমি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। ত্বক সংক্রান্ত অ্যালার্জি স্কিন অ্যালার্জি, এটা হলো যেমন চুলকানি, একজিমা, আর্টিকেরিয়া, কন্টাক্ট ডার্মাটাইটিস ইত্যাদি। ওষুধজনিত অ্যালার্জি যেমন ড্রাগ অ্যালার্জি, পেনিসিলিন বা সালফার জাতীয় ওষুধের সংবেদনশীলতা। পোকামাকড় অ্যালার্জি, ইনসেক্ট স্টিং অ্যালার্জি, মৌমাছি বা পিঁপড়া কামড়ে অতিরিক্ত ফোলা, শ্বাসকষ্ট, কখনো কখনো প্রাণঘাতী প্রতিক্রিয়া ইত্যাদি কারণে হতে পারে। এই অ্যালার্জির হওয়ার প্রক্রিয়াটা কি? প্রথমবার কোনো অ্যালার্জেন শরীরে প্রবেশ করলে শরীরে আইজিই নামে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। আবার সেই অ্যালার্জেন শরীরে ঢুকলে আইজিএ মলিকুল তা শনাক্ত করে। মানে প্রথমবার ঢুকলে আইজিএ তৈরি হয়ে থাকবে এবং পরের বার যখন আবার ঢুকবে ওই একই জিনিস, তখন আইজি মলিকুল তা শনাক্ত করে ফেলাবে এবং ফলস্বরূপ শরীরে মাস্ট সেল থেকে হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক নিঃসরণ হবে এবং এই হরমোন গুলোর কারণে হাসি, কাশি, ত্বকে ফুসকুড়ি, চোখে পানি পড়া ইত্যাদি লক্ষণ দেখা যাবে। এটার প্রক্রিয়া অ্যালার্জি কিভাবে সৃষ্টি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। আচ্ছা, এই পেশেন্ট আমরা কিন্তু কম বেশি পাই, ঠিক আছে? তো অ্যালার্জি জনিত এটাকে আমরা হে ফিভার বলতেছি। হে ফিভারের হিস্ট্রি আমরা এর আগে বলছি। হে মানে হচ্ছে খড়, ঠিক আছে? ওই সিজনে আপনার যে গম কাটা হতো বা ফসল উঠানো হতো, ফসল মারার সময় যে কণাগুলো হয়, এই কণা নাকে গিয়ে এইটা হতো বলে একে হে ফিভার বলা হয়। যাই হোক, তো এতে যে মেডিসিন গুলো কমন ইউজ করা হয়, এখানে আমি দেখছি ওইখানে অনেকগুলো মেডিসিন দেওয়া আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আছে। আপনাদের এক্সপিরিয়েন্সও বলবেন, আমার এক্সপিরিয়েন্স আমি বলবো। এখানে ওষুধ থাকলে তো আমরা সব ব্যবহার করি না, আমি যেগুলো ব্যবহার করছি আমি সেগুলো বলি। যেমন অ্যাগারিকাস আমি ব্যবহার করিনি, আমি অ্যালিয়াম সিপাক কমন ইউজ করে থাকি,
এলিয়ামসিপা সাধারণত চোখ দিয়ে পানি, নাক দিয়ে কাঁচা পানি পড়ে, অনেক সময় নাক দিয়ে ধরাও যায় না, অটো পড়তে থাকে, এবং চোখে পানি থাকবে, একটু ঝাল ঝাল এক্সক্রিয়েটিং, ঠিক আছে, সেই ক্ষেত্রে এলিয়ামসিপা। তবে এলিয়ামসিপা মেডিসিনটা বেশি ব্যবহার করবেন না, দুই তিনটা ডোজ দিয়ে থামিয়ে দিতে হবে, যেন ইয়ে হয়ে যায়। এলিয়ামসিপা বেশি দেওয়া যাবে না, দিলে পরে কি হবে, এলিয়ামসিপা বেশি দিলে ওই সর্দিটা কুইক আটকে যাবে, আটকে যেয়ে তখন তার মাইগ্রেন শুরু হবে অথবা হেডেক শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আর্সেনিক তো অহরহ ব্যবহার করছি, এবং আর্সেনিক আয়োডও ব্যবহার করছি। সাধারণত শীতকাত রোগীদের ক্ষেত্রে একটু রেসপিরেটরি যদি ডিফিকাল্টি দেখা যায়, সেক্ষেত্রে আর্সেনিক আয়োড যদি গরম কাতর হয় রোগী সেই জায়গাটায়। তারপরে ব্যবহার করছি কার্বোভেজ ব্যবহার করি তার রেসপিরেটরিতে, যদি ইয়ে স্বল্পতা দেখা যায়, অক্সিজেন স্বল্পতা রেসপিরেশনে, তখন কার্বোভেজ ইউজ করা হয়েছে হে ফিভারের ক্ষেত্রে। ডাল কামারা সবচেয়ে প্রিয় মেডিসিন আমার, বহুল ব্যবহৃত মেডিসিন হে ফিভারে বা অ্যালার্জিক রাইনাইটিসে। কি অ্যালার্জি রাইনাইটিসে ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে সকালবেলা যখন পানি হাত দেয়, দেওয়ার সাথে সাথে হাসি, সকালে ঘুম থেকে উঠে হাসি, অথবা কন্টিনিউয়াস হাসির প্রক্রিয়া, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না, ফ্যানের বাতাস সহ্য করতে পারে না, আমি ডাল কামারা ইউজ করেছি এখানে অহরহ, বেশিরভাগ ইউজ করছি। জেলসিমাম হচ্ছে আমি ইউজ করিনি, তবে জেলসিমামের মধ্যে রোগী তো অবস্থা খুব দুর্বল হয়ে যায় যদি এইসব ক্ষেত্রে, তখন জেলসের একটা বিষয় চলে আসে, গায়ে জ্বর যদি থাকে। তারপরে ক্যালি আয়োড ব্যবহার করছি এই জায়গায়, ক্যালি আয়োড ব্যবহার করছি যে আমরা জানি ক্যালির যে বৈশিষ্ট্য, হ্যাঁ, ওই যে রোপি, তারপরে ভিসিড, মানে এটা কফ ফেলতে গেলে মুখে আটকে যায়, ঠিক আছে, এটা ক্যালির যেমন বৈশিষ্ট্য। এটা যদি গরম কাতর হয় তখন ক্যালি, আর যদি ওই যে রোপি সাধারণ মানের হয় তখন ক্যালি বা ইউজ করা হয়, ঠিক আছে। সাধারণত এলিয়ামসিপা যদি বেশি ব্যবহার করা হয় বা মাত্রা বেশি হয়, তারপরে মোস্টলি ক্যালিবাইয়ের বৈশিষ্ট্য আসবে। ক্লিয়ার এই জায়গাটা? অ্যালিয়ামসিপা বেশি ব্যবহার করলে, বলে কম ব্যবহার করছি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, নেক্সট মেডিসিন সাধারণত ক্যালিবাই চলে আসে যদি অ্যালিয়ামসিপা বেশি ব্যবহার হয়। যদি কম ব্যবহার করা হয় তাহলে অন্য মেডিসিনের সিম্পটম আসে। লাইকোপোডিয়াম তো এই থেকে কমন যে বৈশিষ্ট্য ডিস্টেনশন থাকে, যে অ্যাসিডিটি সহ, এর সাথে ঠান্ডা প্রবণতা, দুর্বলতা, এই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করছি, আমি ব্যবহার করছি। তারপরে নেজা ব্যবহার করিনি, নেট্রাম মিউর ব্যবহার করছি। নেট্রাম মিউর বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন নেট্রামকে এখানে সুপার গ্রেডের মেডিসিন। কি যদি রোগী গরম কাতর হয়, গরমে তার বৃদ্ধি পায়, এই যে গরমের সময় এখন সর্দি টর্দি বিভিন্ন কিছু গরম লেগে যদি হয়, তখন নেট্রাম মিউর মানে দারুণ একটা মেডিসিন। যদি সেই সাথে মাথা যন্ত্রণা থাকে তাহলে তো কোনো কথাই নেই, রোদে গেলে বৃদ্ধি পায় নেট্রাম মিউর, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমি কি করে থাকি, দেখা যাচ্ছে যে একটা মেডিসিন তার কনস্টিটিউশনাল বা তার সিম্পটোমেটিক মেডিসিন দেয়া হলো, সেই সাথে নেট্রামিউর 6X দেয়া হয়, ঠিক আছে। আবার কখনো যদি ঠান্ডার প্রবণতা বেশি থাকে, হাত পা ঘামার ব্যাপার থাকে, তাহলে সাইলেশিয়া 6X দেয়া হয়। পালস ব্যবহার করছে, পালস খুব কারেন্টের মতো কাজ করে। পালস কি করে, গরমে ঘর দরজা বন্ধ করার সাথে সাথে হাসি শুরু হয়ে যায়, পালসেটিলা, গরম ঘরে বৃদ্ধি পায় পালসেটিলা। নেট্রামিউরও কাজ করে এখানে, পালসেটিলাটা দারুণ কাজ করে। রেনাল ক্যালকুলাস বাল্ব সাধারণত আমরা জানি, ওই যে আমি ব্যবহার করেছি খুব কম, মনে হয় 2-1টা হয়তো ব্যবহার করছি, ওই যে ঠান্ডা জনিত ব্যাপারে, ঠান্ডা বাতাস, আবহাওয়া, আর্দ্র বা ইত্যাদি, এই ক্ষেত্রে রেনাল। শ্যাবাডিলা ব্যবহার করিনি, আমি শ্যাবাডিলা ব্যবহার করিনি। স্যাঙ্গোনেরিয়া ক্যান আমরা জানি, যদি নেজাল পলিপ থাকে, নেজাল পলিপের সাথে এই ধরনের ইয়ে থাকে, তখন স্যাংনাইট দুইটাই ব্যবহার করা হয়, স্যাংনাইট। আর সাইলেশিয়া এসব ক্ষেত্রে অবশ্যই ভীত সন্ত্রস্ত, ভীতু টাইপের লোক, হাত পা ঘামে, ঠান্ডা প্রবণতা, তারপরে শরীরে ঘাম আসে, তারপরে কনস্টিপেশন থাকে, একটু শরীর লিন অ্যান্ড থিন, তখন সাইলেশিয়া ব্যবহার করছি। সালফার তো কমন ইউজ করে থাকি, এবং টিউবার, দুইটাই। সালফারের বৈশিষ্ট্য আর বলছি না, টিউবারের বৈশিষ্ট্য বলছি না। এই মেডিসিন গুলো আমি সাধারণত হে ফিভারে ইউজ করছি, তবে পলিক্রেস্ট মেডিসিন গুলো প্রথমে ইউজ করি না, সেকেন্ড টাইম ইউজ করি। আর
এমনি ছোট ছোট মেডিসিন গুলো প্রথমে ব্যবহার করে থাকি। জি, এইবার হে ফিভার সম্পর্কে যদি কার কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনারা শেয়ার করতে পারেন, না হলে আমরা অন্য জায়গায় চলে যাব। হ্যাঁ, যাবো আরেকটা ইয়েতে যাব, প্রেসক্রিপশনে। কেউ কথা বলবে না? জি স্যার, জি স্যার। কথা বলে না। জি, অ্যালার্জি রাইনাইটিসের রোগী পাবেন, কিন্তু রোগী কিন্তু অনেক কষ্ট নিয়ে আসে আপনার কাছে, আর এই নাক মুখ কামড়াচ্ছে, ইয়ে করতেছে, অমুক তমুক, ছোট বাচ্চা টাচ্চা শুরু করে সবারই পাবেন। এই জায়গাটায় আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসেন আরেকটা, সেটা হচ্ছে নেজাল পলিপ। নাকে মিউকাস মেমব্রেন অধিক বৃদ্ধি পেলে বা তাতে জলীয় পদার্থ অধিক মাত্রায় জমলে মেমব্রেন হতে আঙ্গুর ফলের মতো বহু প্রলম্বিত বস্তু প্রলম্বিত হয়, তাকে পলিপ বলে। অধিকাংশ ক্ষেত্রে নাকের সম্মুখ ভাগে এটি হয়ে থাকে। এটি একসঙ্গে একাধিক হয়ে থাকে। নাকের ছিদ্র পথের পিছন দিক দিয়েও পলিপ বের হতে পারে। এ ধরনের পলিপকে কোয়ানল পলিপ বলে। নাকের পলিপ অতি পরিচিত একটি সমস্যা, কিন্তু নাক বন্ধ থাকা মানেই নাকে পলিপ আছে এমন ধারণা ঠিক নয়। অনেক সময় নাক বন্ধ অবস্থায় এর মধ্যে পিণ্ডাকৃতি কিছু দেখলেই অনেকে তা পলিপ বলে মনে করেন। নাকের পলিপ অনেকটা পিণ্ডাকৃতির হয়ে থাকে, তবে সব ধরনের পিণ্ডই কিন্তু পলিপ নয়। পলিপের রং কখনো মাংসপিণ্ডের মতো লাল হয় না। খুব ইম্পর্টেন্ট এটা, পলিপের রং কখনো মাংসপিণ্ডের মতো লাল হয় না। পলিপ আঙ্গুরের দানার মতো গোলাকার এবং ফ্যাকাশে রঙের হয়ে থাকে। এটা একটু ছবি দেখাইনি, নাহলে আমরা ভুল করবেন কিন্তু আপনারা। ঠিক আছে, এটা খুব কমন জিনিস, নেজাল পলিপ। এইটা দেখেন ভালো করে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কালারটা কি রঙের দেখছেন? তাহলে শ্বাসের মতো। জি 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 ম্যাডাম, এটা ব্রাউন কালার হয় সাধারণত। এইবার আপনি আসি টার্বিনেট। টার্বিনেট বানান কি? টার্বিনেট বানান অফ নোজ। টার্বিনেট অফ নোজ ক্যাভিটি। এটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা দেখি আমাদের নাকের ভিতরে কিন্তু এরকম টার্বিনেট আছে। হ্যাঁ, ঠান্ডা লাগলে কিন্তু এগুলো কি হয়, ফুলে যায়। আমরা কিন্তু অনেকে ভুল করে টার্বিনেটকে পলিপ ভাবি, এবং টার্বিনেটকে পলিপ ভেবে টার্বিনেট পুড়িয়ে দেওয়ার বহুত ইতিহাস আছে, রোগী আমি পেয়েছি, দেখেছি। এটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কিন্তু ওই টার্মিনেট থাকলে পরে বা যেগুলো মাংসের কালারের মতো হয়, এগুলো চিকিৎসা কিভাবে কি ধরে? টার্বিনেট মাংসের কালার হবে না তো, টার্বিনেটের কালার হবে লালচে, ঠিক আছে? আর পলিপ হবে কি কালারের? ব্রাউন কালারের। ব্রাউন কালারের। তালের শ্বাস। আমরা কিন্তু এটা ভুল করি, মনে থাকে জানো, ঠিক আছে? আচ্ছা, তবে নাজাল পলিপ সারানো খুব যে সহজ কাজ তা কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। এবার আসি, কারণ পলিপ কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা। শোনেন, বেশিরভাগ রোগের কারণই অজানা, আমরা যতই কারণ বের করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি জনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহ এর প্রধান কারণ। 1/3 রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে, 2/3 ক্ষেত্রে ঋতু পরিবর্তন জনিত অ্যালার্জি দায়ী। নাকের পলিপ দুই ধরনের হয়ে থাকে, যেমন ইথময়েডাল পলিপ অ্যালার্জির কারণে হয়, 2 নাকে হয় এবং মধ্যম বয়সে দেখা দেয়। তারপর অ্যাক্ট্রোকোয়ানল পলিপ অর্থাৎ ইনফেকশনের কারণে হয়, 1 নাকে হয় এবং শিশু বা কিশোর বয়সে দেখা দেয়। রোগের লক্ষণ বা উপসর্গ: নাক বন্ধ থাকা, 1 বা 2 নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে,
নাক দিয়ে পানি পড়া, বেশি হাসি হওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া, মাথা ব্যথা থাকা, নাকি সুরে কথা বলা, মুখ হা করে ঘুমানো। প্রতিরোধ, অ্যালার্জি দূর করার ক্ষেত্রে যা করণীয় সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত ফুড অ্যালার্জি পরিহার করা, দ্বিতীয়ত এনভায়রনমেন্টাল অ্যালার্জি যেমন ধুলা বালি কোল্ড ধোয়া ফুলের রেণু কসমেটিক্স এবং সিনথেটিক জিনিস পরিহার করা, তৃতীয়ত কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ নিয়মিত সতর্কতার সাথে এই যে প্রতিরোধ। আমরা তো ওই প্রতিরোধে যাব না। ল্যাবরেটরি পরীক্ষা বলা হচ্ছে পলিপ আসলে দেখলেই বোঝা যায়। পলিপটা হবে সাদা আঙ্গুর ফলের মতো। এটা যদি কিছুদিন স্পর্শ করা হয় এর কোনো সেন্স থাকবে না। টার্মিনেট হবে একটু লালচে। এটা ল্যাটারাল ওয়ালের সাথে লাগানো থাকবে আর পলিপের চারপাশে দেখা যায় ঝুলন্ত। আর টার্মিনেট স্পর্শ করলে সাথে সাথে হাসি উঠবে। পরীক্ষার ক্ষেত্রে এটা করণীয়, দেখেন হাসি উঠবে, এটা পরিষ্কার ভাবে বোঝা যায়। পাশাপাশি এক্স-রে তো রয়েছে, আজকাল এন্ডোস্কোপি করা হয়, কম্পিউটারের মাধ্যমে দেখা যায়, এমনকি রোগীকে দেখিয়ে দেওয়া যায়। এই পর্যন্ত গেল নেজাল পলিপ। এইবার আসি আমরা পলিপের চিকিৎসা, কি কি মেডিসিন আমরা ইউজ করে থাকি। তাহলে পলিপ আর টার্মিনেট এটা কি আমরা বুঝলাম? পার্থক্যটা করতে পারবো তো? না করলে কিন্তু রোগী বিপদে পড়ে যাবে। Yes, sir. নতুন যারা আছেন তারা বুঝছেন তো? টার্মিনেন্ট নাকি বললেন এটা একটু সমস্যা। জি জি, টার্মিনেন্ট নাকি বললেন এটা সমস্যা। হ্যাঁ টার্মিনেট। টার্মিনেন্ট টার্মিনেটে রং হবে লালচে, মনে থাকবে তো? লালচে। জি স্যার। আপনি এখনই আপনার ছেলে মেয়ে যে আছে অথবা ভাবি দেখে নিতে পারেন, হ্যাঁ, তারপর পরে রোগী দেখেন, এরপরেই দেখবেন টার্মিনেট। ঠিক আছে, ওকে। বর্তমানে স্যার প্রায় সব মানুষেরই দেখা যায় এগুলো এরকম। হ্যাঁ যাদের সমস্যা হয় না তাদের ওইরকম দেখা যায় স্যার। জি জি, শীতকালে তো আরো বেশি, ঠান্ডার সময়। জি, এবার আসি নেজাল পলিপ। নেজাল পলিপের ক্ষেত্রে অ্যালিয়াম সিপা এপিস ক্যালকেরিয়া কার বহুল ব্যবহৃত একটা মেডিসিন, ক্যালকেরিয়া কার্বনিকা। ক্যালকেরিয়া কার তো শীতকাতর, তার যে কমন বৈশিষ্ট্য সেগুলো তো আমরা জানি। ক্যালকেরিয়া সালফ আছে। ল্যামনা মাইনর মেডিসিনটা আমি বেশি ব্যবহার করি, ল্যামনা মাইনর, ঠিক আছে। আচ্ছা, আর স্যাঙ্গোনেরিয়া ক্যান ব্যবহার করি, স্যাঙ্গোনেরিয়া ক্যান, স্যাংক্যান। তারপরে হচ্ছে সাইলেশিয়া ব্যবহার করে থাকি আমি, সাইলেশিয়া। টিউকোরিয়া মারামভারামও ব্যবহার করে থাকি, থুজাও ব্যবহার করে থাকি। টিউবার যদিও থার্ড গ্রেড আছে কিন্তু টিউবার ব্যবহার করে থাকি। সালফার তো করি, সেই সাথে লাইকোপোডিয়াম এখানে আমি দেখছি না, সামটাইমস লাইকোপোডিয়ামও ব্যবহার করে থাকি নোজ পলিপের ক্ষেত্রে। স্যার ক্যালিমাইক্রো স্যার, ক্যালিবাই আছে। ক্যালিবাই হতে হলে স্যার ওই বৈশিষ্ট্য থাকা লাগবে, তিনটা কমন বৈশিষ্ট্য। ক্যালিবাইয়ের বৈশিষ্ট্য যে ভিসিড হবে, ভিসিড মানে থুতু ফেলতে গেলে এগুলো খুব আঠালো হবে, লম্বা দড়ির মতো হবে, ঠিক আছে, এই আর কি, চটচটে ক্যালিবাই। ক্যালি আয়োড যদি শীত কাতর হয় তাহলে তখন ক্যালি আয়োড, সরি গরম কাতর হলে তখন ক্যালি আয়োডের কথা চিন্তা করব, ঠিক আছে। এই তো ছোট্ট করে আলোচনা করলাম, টাইমটা পাস করলাম, এখন আপনারা গল্প শুরু করতে পারেন। জি বলেন, কারো কিছু বলার থাকলে। আসসালামু আলাইকুম স্যার। বলেন ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে নাকের পলিপের মধ্যে স্যার আমার একটা পেশেন্টের দুইটা পলিপ, এক নাকে দুইটা, বাম নাকে আর ডান নাকে হলো স্যার একটা। আমি স্যার ও তো শুষ্ক ব্রাই নিয়ে দিছিলাম, কিন্তু ওই বাথরুমে যে 2 ঘন্টা বসে থাকে খালি হাতটা শুকিয়ে আসে স্যার। লাস্ট ফিঙ্গারে তার 10টা আছে। তার ওই স্যার একদিন আপনার সাথে আলোচনা করলাম, বললেন যে হেকলা লাভা দেওয়ার জন্য, কিন্তু স্যার আমি আর ওই ব্রাই নিয়ে দেওয়ার পরে আমি দিব হেকলা লাভা, একটু অপেক্ষা করি। 1 মাস যাওয়ার পরে স্যার আমি থুজা 1M 2টা ডোজ দিছি,
আর প্লাসিবো 2টা বোতল দিছি স্যার। আর ক্যালকিরিয়া ফ্লোর স্যার 12 দিন পরে বলছি দেখা করতে, ও আসছে আর দেখুন স্যার যে 2টা পলিপ ছিল স্যার ডান পাশে দুটোটা পলিপ নাই, কিন্তু বাম পাশে একটু হালকা আছে। আর তারপরে স্যার আচিল গুলা 8টাই শেষ। বলতেছে আন্টি আমার আচিল গুলো তো মনে হয় যেন ওই ছোট্ট একটা 30 ml বোতলে স্যার ওই যে 2টা ডোজ দিছিলাম তুজা 1M, তো মনে হয় যেন এটা ফুট করে উড়ে গেল। 3 দিনই আমার এই আচিল গুলা গেল গা। আর কালো কালো 2টা বড় ওইগুলো একটু হালকা হালকা আছে। তো আমার আবারই এই জন্য স্যার পলিপসের ক্ষেত্রে আমি দেখলাম স্যার অনেক ভালো কাজ করলো, যে 12 দিনের মধ্যে স্যার পলিপস মনে হয় স্যার 90% চলে গেল। তারপর আচিলও চলে গেল, মানে খুব ভালো একটা কাজ ক্ষেত্রে এটা শেয়ার করলাম। থ্যাংক ইউ ম্যাডাম। এইভাবে ইনশাআল্লাহ আমাদের এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জি সাবিনা ম্যাডাম কোন ভোলা সরফেশন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বললেন যে এলিয়াম সেপা বেশি খাইলে যেন সর্দি আটকে যাবে, তো সর্দি যদি আটকে যায় সেক্ষেত্রে কি করণীয়, কি করতে হবে, কি করলে ভালো হবে স্যার? সর্দি আটকে গেলে তখন ক্যালিবাইয়ের ইয়েটা আসে সাধারণত। ক্যালিবাই কি তখন সর্দিটা চটচটে হয়ে যায়, তাই না? তারপরে খেলতে গেলে নাকে মুখে মানে ঠোঁটে জড়িয়ে যায়, ঠিক আছে? ভিসিট তখন ক্যালিবাই দিলে আস্তে 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 ইয়ে হয়, তবে ওই তার পেইনটা তার নেয়াই লাগে, মানে 2-3 দিন তার মাথা ব্যথা করে। ঠিক আছে ম্যাডাম। এই যে গরম পানিও খুব ভালো কাজ করে, গরম পানি খাওয়া। আর ধন্যবাদ স্যার। জি জি বলেন ম্যাডাম। আর ম্যাডাম বলতেছি যে ফেসবুকে একটা ইয়া আছে, কয়েকদিন দেখি গরম গরম ইয়া খবর যে হোমিওপ্যাথিতে কি স্যার হাড়ের গ্রোথ হওয়া বা লম্বা হওয়া এমন কোন মেডিসিন আছে স্যার? অন্য প্রাসঙ্গিক প্রশ্ন হয়তো একটু জানার ইচ্ছা। বলেন, আগে কোশ্চেনটা ক্লিয়ার করেন। বলতেছি যে হাড়ের গ্রোথ বা লম্বা হওয়ার কোন মেডিসিন আছে কিনা এই যে হোমিওপ্যাথির মধ্যে? ওই অনেক সময় দেখা যায় এরকম আছে, অনেকে বলে, কিন্তু বয়স কত, রোগীর বয়স কত, এই জন্য তো প্রগনোসিস জানতে হবে, মানে অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে। একটা মানুষের গ্রোথ কতদিন কত বছর পর্যন্ত হয়, কত বছর পর্যন্ত হয়? 19 বছর বলছে উনি। 19, হ্যাঁ 18, 19, 16, 17, 18, 19 দেখবেন। আর মেয়েদের ক্ষেত্রে তো আরো তাড়াতাড়ি ব্লক হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে একটু সহায় নাই। মেয়েরা দেখবেন যে আপনার 11-12 বছরে যে লম্বা হয় ওই লম্বাটাই কিন্তু রয়ে যায়, ঠিক আছে? আর ছেলেদের আবার বয়সন্ধিকালে একটু পরে আর একটু বৃদ্ধি পায়, এই আর কি। তাহলে একজন ব্যক্তির বয়স মনে করেন 26 বছর, সে যদি আপনার কাছে লম্বা হওয়ার ওষুধ খেতে আসে, তাহলে আপনি তাকে ভূগোল বুঝিয়ে যদি ওষুধ দেন, তাহলে কি জুলুম করা হলো কিনা? এটা অবশ্যই জুলুম। ঠিক আছে ম্যাডাম? জি স্যার, না এটা কম বয়সের ক্ষেত্রে তো এই প্রশ্ন স্যার। বৃদ্ধ কম বয়সের ক্ষেত্রে পুষ্টিকর, যেমন আপনি ক্যালকেরিয়া ফস এই কাজ করতে পারে না? তারপরে আপনার হচ্ছে যে খাবারে তার পুষ্টি ইয়ে করে, মানে যে ওষুধে তার পুষ্টি পরিপূরক হিসেবে কাজ করে, ক্যালকেরিয়া কার্ব করে, ঠিক আছে? তারপরে যেমন ডেভেলপমেন্ট ডিলেইড যে মেডিসিন গুলো আছে, ডেভেলপমেন্ট ডিলেইড, অ্যারেস্টেড, ভ্যারাইটা কার্ব আছে, সাইলেশিয়া আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, নেট্রামিউর আছে। আর তারপর কনস্টিটিউশনাল যে মেডিসিন আসে সেটা তো আপনি অবশ্যই দেবেন, এবং সেই সাথে আপনি আলফালফা মাদারটা দেবেন, আলফালফা মাদার। জি আব্দুল মান্নান স্যার। স্যার যে পিটুটরি নাম এই ওষুধটা কি দেয়া যায় স্যার? যেতে পারে, দেখবেন। জানার জন্য, শিওর না আমি দিব যে এটা না। না ঠিক আছে পিটুটরি নাম দেবেন, তবে নোসোটস মেডিসিন ইউজ করতে গিয়ে সাবধানে ইউজ করবেন। হ্যাঁ, পিটুটরি গ্ল্যান্ড, তারপরে হাইপোথ্যালামাস,
ঠিক আছে, এই মেডিসিন গুলো একটু সাবধানে ইউজ করবেন। ডোজ কেমন স্যার? 200 দিয়ে শুরু করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, বিশেষ করে যাদের ক্রোনোলজিক্যাল ফল্ট আছে, ক্রোনোলজিক্যাল ফল্ট বুঝে গেছে, বাই ডিফল্ট যেগুলো, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে এই ধরনের মেডিসিন গুলো ইউজ করা যেতে পারে। পিটুইটারি নাম, হাইপোথ্যালামাস অবশ্য আপনাদের কাছে নেই, হাইপোথ্যালামাস মেডিসিনটা রেয়ার। পিটুইটারি নাম অহরহ পাওয়া যায়, পিটুইটারি নাম, হাইপোথ্যালামাস, এগুলো ইউজ করা যেতে পারে। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হয়, তারপর রাত জাগা বা এই ধরনের বেশ কিছু, বা মাথার ডিসঅর্ডার আছে, মাথায় বিভিন্ন নানান ধরনের চিন্তা বা ইত্যাদি, মিসেলেনিয়াস চিন্তা, বিভিন্ন প্রকার চিন্তা, অ্যাংজাইটি, সেসব ক্ষেত্রে এই যে পিটুইটারি নাম, তারপর হাইপোথ্যালামাস, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, তখন হাইপোথ্যালামাস কাজ করতে পারে। জি, আব্দুল মান্নান স্যার মনে কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, আর কেউ? স্যার এই যে বললেন এই যে এইটা কি ওই যে মাদার খাইতে হবে না স্যার? না, এটা তো সব পোটেন্সি, এগুলো তো নোসোর্স না, পোটেন্সি, নোসোর্স এর মাদার হয় না। আচ্ছা, আর কেউ? সকালে কি তখন হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। জি, আব্দুল মান্নান স্যার। ওই একদিনের কথা হচ্ছিল না, জি, দাঁড়িয়ে পানি পান করা সমস্যা, ও আচ্ছা, সুবিধা। ও আচ্ছা আচ্ছা, না আজকে অবশ্য এই বিষয়টা আসেনি, বিষয় আসেনি, কিন্তু আমি ঢুকাই দিলাম এর মধ্যে। আচ্ছা, দোকান, কোনো অসুবিধা নেই, বলেন স্যার। দাঁড়িয়ে পানি পান করার অপকারিতা, ডিসঅ্যাডভান্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার ওয়াইল স্ট্যান্ডিং। এটা কি করে? হজমের সমস্যা সৃষ্টি করে। দাঁড়িয়ে পানি খেলে পানি দ্রুত গলা দিয়ে নেমে যায় এবং হজমের এনজাইমের সাথে ঠিক মতো মেশে না, তাহলে গ্যাস্ট্রিক, বদহজম, পেট ফাঁপা দেখা দিতে পারে। কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। দ্রুতগতিতে পানি কিডনিতে পৌঁছালে সঠিক ফিল্টারিং না হয়ে ইউরিন বেশি হয় এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হতে পারে, হৃদযন্ত্রের চাপ সৃষ্টি করতে পারে। হঠাৎ করে রক্ত প্রবাহে পানি মিশে গেলে হৃদস্পন্দনের উপর প্রভাব ফেলতে পারে, ফলে অনেক আয়ুর্বেদ চিকিৎসক মনে করে নাড়ি ভুঁড়িতে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট ধাক্কা লাগে। নাড়ি পানি পান করলে তা সরাসরি খাদ্যনালী দিয়ে নিচে নেমে যায় এবং পাকস্থলীর দেয়ালে এক ধরনের ধাক্কা লাগে, যা দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করতে পারে। আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথার ঝুঁকি বাড়াইতে পারে। নাড়ি পানগুলির শরীরে ভারসাম্যহীনতা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে হাঁটু বা কোমরের জয়েন্টের সমস্যা সৃষ্টি করতে পারে। আর বসে গেলে এর উল্টা, শরীর সঠিক ভঙ্গিতে থাকে, বসার সময় শরীর সোজা থাকে, ফলে পানি ধীরে ধীরে স্বাভাবিকভাবে গলা দিয়ে নামে এবং হজমের সহায়তা করে ও সাথে এনজাইমগুলো মিশতে পারে। হজম তন্ত্রে ধীরে ধীরে পানি পেটে পৌঁছায়, ফলে হজম এনজাইম সক্রিয় থাকে এবং হজম ভালো হয়। কিডনি ভালোভাবে ফিল্টার করতে পারে, ধীরে ধীরে পানি গেলে টক্সিন ফিল্টার হয়ে যায় এবং সেক্ষেত্রে পরিশ্রুত হয়ে পানি বেরিয়ে যায়। ঘুম ও ত্বক ভালো থাকে। সঠিকভাবে পানি পানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, ঘাম সঠিকভাবে হয়, ফলে ত্বক উজ্জ্বল ও ঘুম গভীর হয়। মানসিক শান্তি ও মনোসংযোগ বাড়ে। যোগ চিকিৎসা মতো ধীরে ধীরে পানি পান করলে মনও শান্ত হয়, যা মানসিক চাপ কমায়। এখন সঠিকভাবে পানি পানের জন্য পদ্ধতিটা কি? বসে হালকা হেলান দিয়ে পানি পান করো,
গলায় ঢালার বদলে চুমুক দিয়ে পানি পান করুন। প্রতিবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। ঠান্ডা পানি পরিহার করুন, হালকা উষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। এখানে পানি পানের পদ্ধতি, এখানে হাদিসের অনেক কথাবার্তা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছে। সহিহ মুসলিমের 2024, তিরমিজি 1880। আবু হুরায়রা থেকে বর্ণিত, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না পারে, যদি কেউ ভুলে যায় তবে বমি করে দিন। সহিহ মুসলিম 2026। দাঁড়িয়ে পান করার ব্যতিক্রম শুধুমাত্র হজের সময় জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে। এটা বটে যে বললাম আর কি। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। আমার মনে ভাগ্য খারাপ, স্যারের কথাগুলো শুনছি খুব আস্তে আস্তে, ভালো করে শুনতে পারি নাই। আর এটা আপনি কি গুরুত্বপূর্ণ কথা বলছেন, খুব চেষ্টা করতেছি কিন্তু আমি শুনতেই পাইনি। শুধু শুনলাম আমাদের পিএম জওয়াদ্দার স্যার জাযাকাল্লাহ। কপি করে ম্যাডাম ইনবক্স করে দেন ইনশাআল্লাহ। যে আর কোনো কোশ্চেন কারো? শিখা ম্যাডাম হস্ত উত্তোলন করেছেন, বলেন। স্যার সুলি সম্পর্কে একটু ক্লাস চাই স্যার। সুলি সম্পর্কে দুইটা মেডিসিনই তো যথেষ্ট, কি ক্লাস করবে না তো? আর স্যার বলেন স্যার। আর সালফ্লাভাম, এই যে আর সালফ্লাভাম আর সালফার, বলেন আর কি চান? স্যার আরেকবার বলেন স্যার। সালফার তো বুঝছি, আর প্রথমটা? আর সালফ্লাভাম, ফ্লাভাম না ফ্লাভাস? স্যার কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া সঙ্গে না স্যার? না না না, সঙ্গে কেন? কনস্টিটিউশন মেডিসিন যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ওয়েল এন্ড গুড, অন্য কিছুই লাগবে না। ঠিক আছে, আর যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে এই দুটো মেডিসিন চিন্তা করুন। জি, গোলাম মোহাম্মদ স্যার। স্যার আমি একটা রোগীর ক্যালকেরিয়া কার্ভ যে সেরেছি, ওই যে ক্যালকেরিয়া কার্ভে কাজ হয়েছে। কনস্টিটিউশন মেডিসিন তো ফার্স্ট মাস্ট। জি স্যার। জি স্যার আমার ছেলেকে ক্যালকেরিয়া কার্ভ খাওয়াচ্ছি সেই কবে থেকে, ছেলের বয়স কত? খাবে না। ছেলের বয়স কত? ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কোনো মেডিসিনই লাগবে না, কোনো মেডিসিন লাগবে না। এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। না স্যার অনেকদিন ধরে হইছে, 2 বছরেরও বেশি টাইম ধরে। আপনি তো এইসব ওষুধ দিয়েই তো কাজটা নষ্ট করেছেন স্যার। কনস্টিটিউশনাল ভাবে স্যার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট। মানে উঠতি বয়সের একটা ছেলের গায়ে চুলি হবে, এটা খুবই স্বাভাবিক। মুখে একনি হবে, খুবই স্বাভাবিক। তার স্বপ্ন দোষ হবে, খুবই স্বাভাবিক। এর জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। ঠিক আছে স্যার? সে হাতে টাতে এমন ভাবে ছড়াই গেছে, সে ফুলাতা শাক ছাড়া পড়বে না, গরমে কষ্ট হয়, বাসায় এসে চিৎকার করে যে আমি রোদে যেতে পারতেছি না। তাহলে কি করার স্যার? তাহলে এইভাবে আপনি নেন, রোদে যেতে পারছে না বা অসুবিধা হচ্ছে বা এতে, তখন তো তাহলে তো চেঞ্জ হয়ে গেল তো মেডিসিন। সাতক্ষীরা অঞ্চলের লোক তো নেট্রামিউর ছাড়া রোগ সারে না। স্যার নেট্রামিউরেরও সিমটম পায়, তা ক্যালকেরিয়া পরে স্যার আমি 6 পর্যন্ত উঠছি, 0/6। তা আবার কেস টেকিং করেন, পরে নেটটাম আর্স আসে কিনা দেখেন। নেটটাম আর্স কেন বলে? নেটটাম আর্স কি বৈশিষ্ট্য ক্যারি করবে? নেটটামের বৈশিষ্ট্য ক্যারি করবে, সেই সাথে আর্সেনিকের বৈশিষ্ট্য করবে। দ্যাট ইজ নেটটাম আর্স। জি, আমাদের এখানে গোলাম মর্তুজা সাহা কিছু বলতে যাচ্ছিলেন, প্লিজ।
গোলাম মুর্তজা সরকার। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমি আসিয়া ইন্ডিয়া থেকে বলছি স্যার। ও আচ্ছা, এক এক দিন এক এক রূপ হলে কি করে বুঝবো বলেন? আসলে একটু একটু চেঞ্জ হতে হয়, জি জি প্রবলেম হয় তাই। স্যার আমি একটু সমস্যায় পড়েছি। আমার মেয়ে আমার বাবার বাসায় ছিল, তো জ্বর হয়েছিল ওখানে, তো ওরা প্যারাসিটামল খাইয়েছিল, খাইয়ে জ্বরটা ভালো হয়েছে। আমি এখানে নিয়ে এসেছি, এখন মেয়ে বলছে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বরটা নেই। তো ও এমনিতে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা, ক্যালকেরিয়া কার্ভের যা যা গুণ আছে ওর মধ্যে সব করা আছে। তো মাথায় যন্ত্রণা বলছে, তার সাথে মাথাটা বালিশে রাখতে গেলেই বলছে মাথায় লাগছে, তার সঙ্গে চোখ দুটো নাকি ব্যথা ব্যথা করছে, তার সাথে প্রচন্ড গ্যাস আছে। ওখানে গিয়ে উল্টো পাল্টা খেয়েছে, যা যা চেয়েছে দিয়েছে, খেয়েছে। তো কি দেবো আমি বুঝতে পারছি না, একটু যদি হেল্প করতেন। রুব্রিকটা কি হবে বলেন? এখানে বিলকিস ম্যাডাম আছে, এটা যদি রুব্রিক না বলতে পারলে বিলকিস ম্যাডামের ব্যর্থতা। একদম জেনুইন রুব্রিক আছে একটা। কে বলতে পারবে? জি ম্যাডাম, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ম্যাডাম কিন্তু বলে দিয়েছে। এবার বলেন কি হবে? বিলকিস ম্যাডাম কে আছে আমাদের সাথে? হ্যালো জি স্যার আছি। ছেলেপিলে পড়িয়ে তো লাভ হচ্ছে না ম্যাডাম। কি আর করবো, আমরা ব্যর্থ স্যার। আপনি সারাদিন চেষ্টা করেন, আমরা চেষ্টা করি, সবাই না পারে তো আমাদের ব্যর্থতা। তার মূল সমস্যা কি? হেড পেন, তাই না? জি স্যার। কখন হয়েছে হেড পেনটা? ও সারাদিনই হ্যাঁ 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 স্যার। জ্বরের পরে, আফটার ফিভার, জ্বরের পরে, ফিভার আফটার। রুব্রিক বের করেন। একটু অ্যাকুট কেস, অ্যাকুট কেসের জন্য তো এত কনস্টিটিউশন লাগবে না। কে বের করবে বলেন? বের করেন হেড পেন ফিভার আফটার। আচ্ছা বের করার আগে বলেন যাবেন কোথায়, সেটাকে বলেন। আগে তো আমি কোন রাস্তায় যাবো, ওই যে আমাদের স্যার বলেন না, হ্যাঁ সিলেট যাবো ঢাকা থেকে, এই দাঁড়া রিক্সাওয়ালা, সিলেট চল, বললে তো সিলেট নিয়ে যাবো না রিক্সাওয়ালা। বুঝি নাই। হেড আগে তো পৃথিবীতে হেডে স্যার, হেড ট্রেনে। সমস্যাটা কি মেন? তার মাথা ব্যথা, তাই না? তুমি হেড পেনে যাবেন, তারপরে কি খুঁজবেন যে কখন মাথা কি ডায়রিয়ার পরে হয়েছে, মাসিকের পরে হয়েছে, খাওয়ার পরে হয়েছে, জ্বরের পরে হয়েছে, যেটার পরে হয়েছে সেটা ওইখানে যে আফটার খুঁজবেন বা ডিউরিং খুঁজবেন, যেটি পান নিয়ে নেবেন। জি, কেউ কি স্ক্রিনশট দিচ্ছেন? আর যদি মনে করেন সেখানে কোনো চরিত্র থাকে তাহলে চরিত্র দিয়ে দেবেন। হেড পেন ফিভার আফটার, আর্সেনিক সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন আছে, কার্বো ভেজিটেবলস, সিনিমাম আর্টস, সিকুটা ভেরোসা, কফিয়া ক্রুডা, হিফারসাল, ল্যাকাসিস, প্লাম্বাম মেটালিকাম, পালসিটিলা, রাস্টক্স। হয়েছে? স্যার আমার দুইটা মেডিসিন মানে অনেক মুখস্থ আছে। ফিভার আফটার কফ হইলে দুইটা মেডিসিন, একটা বেলেটোনা আর একটা ফাংসি। কিন্তু হেড পেন হচ্ছে, অর্থাৎ হেডেক হচ্ছে। পেইন হচ্ছে। এখন যদি স্যার কফি আসতে পারে, যদি ঘুম না হয়, পানি মুখে না হয়, পালসিটিলা আসতে পারে, এটা দেখতে হবে। জি 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 স্যার এগুলা ম্যানেজমেন্টে চলে যায়। এগুলা যদি সাউন্ড স্লিপ গড়ে থাকে, ফাইটাম দেয়, তাও খাবার ডায়েটটা ঠিক করে, হ্যাঁ ওই ম্যানেজমেন্ট গুলোতে স্যার ঠিক হয়েছে। এগুলা মেডিসিন উনি মা তো, উনি ম্যানেজমেন্ট দিতে পারছে না, এই হচ্ছে সমস্যা। ডাক্তার, মায়ের আগে তুমি ডাক্তার, মা তো কি হচ্ছে। জি
ম্যাডাম বোঝা গেল কিছু? গোলাম মোহাম্মদ ম্যাডাম বুঝলাম। সব থেকে বেশি সমস্যা তো ওর বাড়ির আমার ওর গার্জেন নিয়ে। ওর পাপা আবার মর্নিং এ অ্যালোপ্যাথির কাছে নিয়ে যাবে, গেলে 5,000 খরচ হবে। নিয়ে এটা যা, আমি বাবার টাকা খরচ করবে তো অসুবিধা কি? ওই অ্যালোপ্যাথি খাওয়াতে আমার বুকটা কাঁপে এত না না, অ্যালোপ্যাথি খাওয়াবে, এই রোগীর রিকভারি হতে সময় লাগবে 15 দিন। ঠিক আছে, এই হ্যাসেলটা কে নেবে? আপনি আজকে রাত্রে কুসুম গরম পানি খাওয়ান, হালকা একটু মধু দিয়ে, ঠিক আছে? 2 বার খাওয়ালে পরে তার হেড পেন চলে যাবে ইনশাআল্লাহ। কুসুম গরম পানি হালকা মধু দিয়ে, ঠিক আছে? আর যদি ঠান্ডাটা প্রমিনেন্ট থাকে আর্সেনিক দেন। আর কিছু? ঠিক আছে স্যার। তার সাথে ওর কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ব্রায়োনিয়াও মনে হচ্ছে, সব জল খেতে চাইছে। মনে হওয়া যাবে না, ওষুধ দিতে হবে ম্যাডাম, ওষুধ দিতে হবে, মনে হওয়ার দরকার নাই। চোখটা নালেও ব্যথা করছে, ব্রায়োনিয়া একটু দিয়েছি আমি, একটা ডোজ দিয়েছি। যে ওষুধ যা দেবেন তাতেই কাজ হবে, ও তো গরম পানি খেলেই সেরে যাবে। আচ্ছা, আর কেউ? তাহলে আজকে ছুটি, অনেক বেজে গেছে। ঠিক আছে, আবার কাল দেখাবো ইনশাআল্লাহ। ইয়াসিন স্যার তো এখন খুব কি টক অফ দ্য টাউন না, বিভিন্ন রোগী সেরে যাচ্ছে, ফেসবুকে শেয়ার করতেছে, আলহামদুলিল্লাহ। স্যার ক্লাসগুলো কি রেকর্ড ঠিক মতো হচ্ছে নাকি? স্যার টক অফ দ্য টাউন কেন হলো? কারণ ওই যে এখন ফেসবুকে ছবি দিচ্ছে, দেখছেন না, ভিডিও দিচ্ছে, অডিও দিচ্ছে, যে রোগ সেরে যাচ্ছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাউন্ড স্লিপ দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি আশহাদু আল্লা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।